আজকে আমরা আলোচনা করব বংশগতি চ্যাপ্টারের একটি নতুন টপিক অর্থাৎ বংশগতি সম্পর্কিত কয়েকটি শব্দ সম্বন্ধে আমরা জানব। বংশগতি চ্যাপ্টারটা আমাদের রিড করার জন্য যে সমস্ত শব্দগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ বংশগতি সম্পর্কিত এই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত অচেনা শব্দ আছে যেগুলো আমরা এর আগে কখনো শুনিনি, সেই শব্দগুলো বুঝবো আমরা আজকের এই ক্লাসে। এই শব্দগুলো না বুঝতে পারলে বংশগতি চ্যাপ্টারটা পড়া কিন্তু মুশকিল হয়ে যাবে, বংশগতি চ্যাপ্টারটি বোঝা কিন্তু কঠিন হয়ে যাবে। তো আজকে এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, একে একটা শব্দ ভালো করে বুঝবো। তো আমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত শব্দগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে কভার করব। তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলের মধ্যে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এরকম ক্লাস প্রতিনিয়ত পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ, অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেল, গ্রেগার জোহান মেন্ডেল 19বিংশ শতাব্দীর দিকে আমাদেরকে যে সমস্ত তার বংশগতি বিদ্যা বা জেনেটিক্সের মধ্যে যে সমস্ত তথ্যগুলো দিয়ে গেছে, সেই তথ্যগুলো আমাদেরকে বোঝার জন্য যে সমস্ত শব্দগুলো জানতে হবে সেগুলো আজকে আমরা কভার করব, সেগুলো আজকে আমরা জানবো, সে যতটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো দেখো, প্রথম যে শব্দটা, সেই শব্দটা কি আছে? প্রথম শব্দটা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। প্রথম শব্দটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ জিনিসটা কি? নাকি কোনো একটি জীবের, কোনো জীব আছে, সেই জীবের বৈশিষ্ট্যের অন্তর্গত দুটি বিপরীত গুণকে, কোনো জীবের অন্তর্গত চরিত্রের কোনো একটা জীব আছে, সেই জীবের চরিত্র আছে একটা, সেই চরিত্রের দুটি বিপরীত গুণকে বলা হয় বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। মানে যেমন মোটর গাছের দুটি বৈশিষ্ট্য কী হতে পারে? যেমন মোটর গাছের উচ্চতার দুটি যেমন বৈশিষ্ট্য, উচ্চতা একটি চরিত্র, এবার এই চরিত্রের দুটি বৈশিষ্ট্য হলো একটা লম্বা এবং একটা হচ্ছে বেটে। তো লম্বা একটা বৈশিষ্ট্য আর বেটে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বা প্রলক্ষণ একটা চরিত্রের অন্তর্গত, সেই চরিত্রটার নাম কি? নাকি উচ্চতা। তো একে বলা হয় বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। তো আমাদের দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে অ্যালিল। আমাদের দ্বিতীয় যে শব্দ সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল জিনিসটা কি? অ্যালিল হলো কোনো একটি জীবের অন্তর্গত। অ্যালিল কি? অ্যালিল হলো একই জীবের বিভিন্ন গুণগুলোকে বলা হয়, একই জিন, কোনো জিনের বিভিন্ন যে সমস্ত গুণগুলো আছে সেই সমস্ত গুণগুলোকে বলা হয় অ্যালিল। তো আমরা অ্যালিল কাকে বলবো? নাকি একই জিনের বিভিন্ন গুণগুলোকে বলা হয় অ্যালিল। তো আমরা অ্যালিল জিনিসটা বুঝে গেছি। তো এবার আমার তিন নাম্বার যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে বংশগতির একক, ফ্যাক্টর বা জিন। বংশগতির একক অর্থাৎ আমরা যে বংশগতির চ্যাপ্টারটা পড়ছি, এই বংশগতির চ্যাপ্টারের একক কি? বংশগতির চ্যাপ্টারের একক হচ্ছে ফ্যাক্টর বা জিন। জিন হচ্ছে আমাদের আধুনিক শব্দ, এবং ফ্যাক্টর কথাটা কে দিয়েছিলেন? নাকি গ্রেগার জোহান মেন্ডেল দিয়েছিলেন ফ্যাক্টর কথাটা। তো ফ্যাক্টর শব্দটার অর্থ কি? বিজ্ঞানী গ্রেগার জোহান মেন্ডেল, যিনি অস্ট্রেলিয়ার একজন ধর্মযাজক, তিনি 19বিংশ শতাব্দীর আগে যখন জিনের কোনো সন্ধান ছিল না, জিন বলে কিছু ছিল না, সেই সময় এই আমাদের বংশগতির একককে তিনি একটা নাম দেন, যেই নামটা হচ্ছে ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরি পরবর্তীকালে জিন নামে পরিচিত, যেটা আমরা আধুনিক কালে এখন জিন বলে জানি, এই ফ্যাক্টরি পরবর্তীকালে জিন নাম বলে পরিচিত। তো আমাদের 3 নাম্বার হয়ে গেল বংশগতির একক, ফ্যাক্টর বা জিন। তো আমাদের 4 নাম্বার যেটা শব্দটা, সেই শব্দটা হচ্ছে এটা 4 নাম্বার হলো। এবার 5 নাম্বার যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে এক সংকর জনন। আমরা বংশগতি চ্যাপ্টারটা পড়ার সময় বিভিন্ন জায়গায় এক সংকর জনন সম্বন্ধে বা এক সংকর জনন কথাটা আমরা পাবো। তো এক সংকর জনন জিনিসটা কি? কোনো একটি প্রজাতি, আমরা মানুষ প্রজাতি বলি, উদ্ভিদ প্রজাতি বলি, পশু প্রজাতি বলি, যে কোনো প্রজাতির কোনো একটি নির্দিষ্ট প্রজাতির কোনো একটি চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্যের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন, অর্থাৎ
ধরলাম আমি উদ্ভিদ প্রজাতির মধ্যে মটর গাছটা আমি নিলাম। মটর গাছ একটা আমি নিলাম বেটে মটর গাছ, এবং একটা নিলাম আমি মানে লম্বা মটর গাছ। তো বেটে মটর গাছ এবং লম্বা মটর গাছটার যদি আমি জনন প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে দিই, অর্থাৎ দুটি মটর গাছের জননের ফলে যে নতুন অপত্যটা সৃষ্টি হবে সেটা কেমন, এই বৈশিষ্ট্যটা দেখার জন্য, এই সঞ্চালনটা দেখার জন্য একই প্রজাতির একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বা দুটি বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন দেখার জন্য তাদের সেই প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের জননের ফলে যে নতুন অপত্য জনন পদ্ধতিটাই বলা হয় একসংকর জনন। তো আমরা একসংকর জিনিসটা বুঝে গেছি। তো এবার আমরা জানবো দ্বিসংকর জনন। আমরা একসংকর বুঝলাম, এবার আমরা জানবো দ্বিসংকর জিনিসটা কি। আমরা একসংকর জননে কি জানলাম, নাকি একই প্রজাতির কোনো একটি নির্দিষ্ট চরিত্রের দুটি বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন দেখার জন্য ওই প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের জনন কোষের মিলনের ফলে যে নতুন অপত্য সৃষ্টি করে, অর্থাৎ জনন কোষের মিলনকেই বলা হয় একসংকর জনন। জনন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় একসংকর জনন। এবার দ্বিতীয় হচ্ছে দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন আমরা কাকে বলবো, নাকি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির দুটি বিপরীত বৈশিষ্ট্য, ওখানে ছিল একটি নির্দিষ্ট চরিত্র, এখানে দুটি নির্দিষ্ট চরিত্র, যে কোনো একটি প্রজাতির দুটি নির্দিষ্ট চরিত্র না হলো ওই নির্দিষ্ট চরিত্রের চারটি বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো একটি দুটি নির্দিষ্ট চরিত্রের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালনকে বলা হয়, সঞ্চালন দেখার জন্য ওই প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের জনন কোষের মিলনকে বলা হয় দ্বিসংকর জনন। অর্থাৎ উদাহরণের ক্ষেত্রে আমরা যদি মটর গাছকে ধরি, মটর গাছের উচ্চতাকে নিই, তাহলে একসংকর জননে আমি যে এটা লম্বা মটর গাছ, এবং আরেকটা এটাকে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়, আরেকটা হচ্ছে বেটে মটর গাছ। এই লম্বা মটর গাছ এবং বেটে মটর গাছের মিলনের ফলে, জনন কোষের মিলনের ফলে যে নতুন অপত্যটা সৃষ্টি হবে তার যে জনন কোষ, সেটা হবে এইটা, অর্থাৎ সংকর লম্বা। তো এটা হচ্ছে যে কোনো একটি বৈশিষ্ট্যের একসংকর জনন। তো এইভাবে এখানে ক্যাপিটাল জি দুটো হবে, স্মল টি দুটো হবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। তো এগুলো আমরা পরের জিনিসগুলোতে জানবো, এগুলো আমরা দেখতে পাবো। দ্বিসংকর জনন দুটি বৈশিষ্ট্য নেওয়া হবে, দুটি বৈশিষ্ট্যের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দুটি চরিত্রের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাধ্যমে দ্বিসংকর জনন সম্পন্ন হয়। তো আমাদের একসংকর জনন, দ্বিসংকর জনন বোঝা হয়ে গেছে। এবার আমরা যেগুলো জানবো সেগুলো আমরা আগে লিখে নিই, তারপর তোমাদের বোঝাবো। পরেরটাতে আমরা আসবো, কিন্তু তার আগে বলে দিই যে এর আগেরটাতে 3 নাম্বারটা অর্থাৎ লোকাস, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। লোকাস জিনিসটা কি, এই লোকাসটা আমি এর আগের স্লাইডে বলতে ভুলে গিয়েছি। তো লোকাস হলো ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের যে স্থানে জিন বা তার বিভিন্ন অ্যালিলগুলি থাকে কিনা, সেই অবস্থানকে বলা হয় লোকাস। ক্রোমোজোম কী জিনিস সেটা তো আমরা জানি। তো ক্রোমোজোমের যে স্থানে বিভিন্ন জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে সেই স্থানটাকে বলা হয় লোকাস। তো আমরা লোকাস জিনিসটাও বুঝে গেলাম, এটা আমার তখন ছুটে গেছিলো তাই এখন বলে দিলাম। তো এবার আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা হচ্ছে সমসংকর জীব। এবার আমরা সমসংকর জীব সম্বন্ধে জানবো। সমসংকর জীব কি, সমসংকর জীব আমরা কাকে বলবো? সমসংকর জীব আমরা তাদেরকেই বলবো নাকি যে সমস্ত জীবেদের মধ্যে কিনা একটা কোনো জীব আছে, সেই জীবের মধ্যে যে সমস্ত অ্যালিল আছে, কোনো একটি যে সমসংকর ক্রোমোজোমে সমসংকর জীবদের মধ্যে যে একটি নির্দিষ্ট সমসংকর ক্রোমোজোমে যে দুটি অ্যালিল থাকে, সেই অ্যালিল দুটি যদি একই রকম হয়, কোনো একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি যদি একই রকম হয়, তবে সেই জীবকে আমরা বলি সমসংকর জীব। অর্থাৎ কোনো জীবের অ্যালিল, কোনো একটা চরিত্র
আমি ধরলাম মোটর গাছের উচ্চতার চরিত্র। মোটর গাছটি যদি বিশুদ্ধ লম্বা হয় তাহলে সেটা কীরকম হয়, সেটার যে দুটি অ্যালিল, সেই দুটি অ্যালিলকে আমরা বলি ক্যাপিটাল টি। অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা জীবের দুটি অ্যালিলকে বলা হয় ক্যাপিটাল টি। তো দুটো ক্যাপিটাল টি, এই যে দুটো ক্যাপিটাল টি, দুটোই ক্যাপিটাল টি আছে, তাহলে দুটোই অ্যালিল কিন্তু একই আছে। দুটোই অ্যালিল একই আছে মানে এটা হচ্ছে আমাদের সমসংকর জীব। তো একই হলে সেটাকে বলবো আমরা সমসংকর জীব। কিন্তু বিষমসংকর জীব আমরা কাদের বলবো? এখানে যদি ক্যাপিটাল টি আমরা উচ্চতাকেই ধরবো, উচ্চতার মোটর গাছের উচ্চতাতে যদি দুটি অ্যালিলের মধ্যে একটি ক্যাপিটাল টি এবং একটি যদি স্মল টি থাকে তো সেটা হয়ে যাবে আমাদের এইটা বিষমসংকর জীব। তো আমাদের সমসংকর জীব এবং বিষমসংকর জীব কি আমরা বুঝে গিয়েছি। তো সমসংকর জীব দুটো অ্যালিল একই থাকবে, বিষমসংকর জীবে দুটি অ্যালিল ভিন্ন থাকবে। এবার আমরা জানবো সংকরায়ন। সংকরায়ন জিনিসটা আবার আমরা জানবো। সংকরায়ন কাকে বলবো আমরা? কোনো একটা নির্দিষ্ট প্রজাতি আছে, সেই প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের মধ্যে সংকরায়ন বা যৌন জনন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। তো সংকরায়ন কাকে বললাম? কোনো একটি নির্দিষ্ট যে কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রী জীবের জনন কোষের যৌন জননকে বলা হয় আমাদের সংকরায়ন বলে। এবার আমরা জানবো, সংকরায়ন হয়ে গেলে এবার জানবো বিশুদ্ধ জীব। আমরা বিশুদ্ধ জীব কাদের বলবো? বিশুদ্ধ মানে আমরা বিশুদ্ধ জল পান করার সময় বলি না বিশুদ্ধ জল খেতে হয়। তো বিশুদ্ধ মানে কি, নাকি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা বিশুদ্ধ জীব কাদের বলবো? কোনো একটা নির্দিষ্ট প্রজাতি ধরলাম উদ্ভিদ প্রজাতি মোটর গাছের, ধরলাম কোনো একটা মোটর গাছ যেটার অ্যালিল দুটি হচ্ছে দুটোই ক্যাপিটাল টি, অর্থাৎ সেটি বিশুদ্ধ লম্বা। কোনো একটি বিশুদ্ধ লম্বা মানে মোটর গাছের জননের ফলে বা সংকরায়নের ফলে যদি সেই অপত্য যেই নতুন মোটর গাছটি সৃষ্টি হবে, দুটি বিশুদ্ধ মোটর গাছের সংকরায়নের ফলে যে নতুন অপত্য মোটর গাছটা সৃষ্টি হবে, সেই অপত্য মোটর গাছটা যদি কি হয়, নাকি সেটাও যদি বিশুদ্ধ লম্বা হয়, তাহলে মানে কি বললাম আমি, যদি এই অ্যালিল সম্পর্কিত মোটর গাছের সংকরায়নের ফলে যে মোটর গাছটি সৃষ্টি হবে, সেই মোটর গাছটিরও অ্যালিল দুটি যদি সেই মোটর গাছটিও যদি বিশুদ্ধ লম্বা হয়, তাহলে সেই মোটর গাছটাকে বলবো আমরা বিশুদ্ধ জীব। অর্থাৎ এই জীবটাকে আমরা বলবো বিশুদ্ধ জীব। কেন? নাকি সে নিজের বৈশিষ্ট্যটা তার পরবর্তী প্রজন্মেও বজায় রাখছে। তো সেই জীবকে আমরা বলবো বিশুদ্ধ জীব। তো আমরা বিশুদ্ধ জীব কাকে বলবো অলরেডি বুঝে গিয়েছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংকর জীব। বিশুদ্ধ দুটো একই বোঝাই থাকছে, একই বৈশিষ্ট্যটা, কোনো একটা বৈশিষ্ট্য হুবহু ওর মধ্যে যা ছিল এর মধ্যেও তা আছে, কিন্তু সংকর জীব এদের মধ্যে যে বৈশিষ্ট্যটা বজায় থাকে না, অর্থাৎ এর আগের জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল এই জীবের মধ্যে সেই বৈশিষ্ট্যটা থাকলো না। অর্থাৎ এটা যদি বিশুদ্ধ জীব হয়, বিশুদ্ধ লম্বা হয়, তাহলে এটা হয়ে যাবে সংকর লম্বা। বিশুদ্ধ লম্বা থেকে যদি সংকর লম্বা হয়ে যায়, অর্থাৎ বৈশিষ্ট্যটা বজায় থাকলো না, ওখানে যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটা অর্ধেক হয়ে গেল কিংবা বেড়ে গেল, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে বলবো সংকর জীব। তো সংকর জীব কাকে বলবো আমরা বুঝে গিয়েছি। এবার আমরা জানবো জনিত্রী জনু আমরা কাদের বলবো। জনিত্রী জনু কোনগুলোকে বলবো? নাকি জনিত্রী জনু হলো যে কোনো একটা দুটি একই প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের যৌন জননের ফলে যে জনু, অর্থাৎ এখানে একটা বিশুদ্ধ, আরেকটা
আরেকটা মোটর গাছ থাকবে, আরেকটা যে মোটর গাছ, সেই এই দুটো মোটর গাছকে আমরা বলবো জনিত্রী জনু। অর্থাৎ জনিত্রী জনু আমরা তাদেরকে বলবো যাদের সংকরায়নের ফলে নতুন অপত্য সৃষ্টি হবে। অর্থাৎ একই প্রজাতির দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ একটি পুরুষ এবং একটি স্ত্রী জীবের মধ্যে যে সংকরায়ন ঘটানো হয়, যে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, সেই দুটি জীবকে বলবো আমরা এই জনিত্রী জনু, জনিত্রী জনু। আমরা জানবো প্রথম অপত্য জনু, অর্থাৎ এই পার্টটা আমরা এবার জানবো। এই পার্টের লাস্ট মোট 18টা এখান থেকে পড়ে নিলে আমাদের এই শব্দগুলো শেষ হয়ে যাবে। তো এই পার্টটা বোঝার জন্য আমি এই পার্টটা মুছে দিই, কারণ তোমাদের এটা বুঝতে হবে, আমাকে লিখে বোঝাতে হবে। তো এইটা আমি মুছে দিচ্ছি। তো দেখো, প্রথমটা বলছে 13 নম্বর বলছে প্রথম অপত্য জনু। প্রথম অপত্য জনু আমরা কাদের বলবো? তো ধরো সাপোজ উদ্ভিদ প্রজাতির মধ্যে যে কোনো প্রজাতি হতে পারে, আমি উদ্ভিদ প্রজাতি নিলাম, উদ্ভিদ প্রজাতির মধ্যে মোটর গাছটাকে নিলাম। মোটর গাছ একটা বিশুদ্ধ মোটর গাছ এবং একটা সংকর মোটর গাছ। বিশুদ্ধ মোটর গাছকে আমরা দুটো ক্যাপিটাল টি দিয়ে লিখি, আর সংকর মোটর গাছকে আমরা একটা ক্যাপিটাল টি একটা স্মল টি দিয়ে লিখি। কিন্তু আমরা সংকর মোটর গাছ নিব না, কারণ এক্ষেত্রে প্রবলেম হবে। আমরা নিব বিশুদ্ধ বেটে মোটর গাছ। বিশুদ্ধ বেটে মোটর গাছকে আমরা লিখি দুটো স্মল টি দিয়ে। তো এই হলো একটা বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং একটা হচ্ছে বিশুদ্ধ বেটে মোটর গাছ। এদের মধ্যে যদি আমরা সংকরায়ন করি, সংকরায়নকে ক্রস দিয়ে বোঝানো হয়। তো এদের সংকরায়নের ফলে এদের যদি আমরা সংকরায়ন করাই, তাহলে যেটা উৎপন্ন হবে, এখান থেকে একটা ক্যাপিটাল টি আসবে, এখান থেকে একটা স্মল টি আসবে। তো ক্যাপিটাল টি স্মল টি, এটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ, এটা বিশুদ্ধ বেটে মোটর গাছ। তো এটা যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে সংকর লম্বা। এটা হচ্ছে আমাদের সংকর লম্বা মোটর গাছ। তো আমাদের সংকর লম্বা মোটর গাছ হলো এই দুটো কি, এরা হচ্ছে জনিত্রী জনু। জনিত্রী জনু থেকে আমরা পেলাম সংকর লম্বা মোটর গাছ। তো এই যে প্রথম মহাপত্যটা, প্রথম যে মোটর গাছটা আমরা পেলাম, এই প্রথম মোটর গাছকেই আমরা বলবো প্রথম অপত্য জনু। এই প্রথম যে জনুটা আমরা পেলাম, জনিত্রী জনু থেকে যে প্রথম জনুটা পেলাম, আমরা একে বলবো প্রথম অপত্য জনু। এই যে প্রথম অপত্য জনু আমরা একে বলবো। এটা হচ্ছে আমাদের প্রথম অপত্য জনু। এবার দ্বিতীয় অপত্য জনু আমরা কাদের বলবো? এই যে দ্বিতীয় অপত্য জনু, প্রথম অপত্য জনু তো বললাম এটাকে। এবার দ্বিতীয় অপত্য জনু আমরা বলবো এই যে প্রথম অপত্য জনুটা সৃষ্টি হলো, এই অপত্য জনুর, প্রথম অপত্য জনুর প্রজননের ফলে উৎপন্ন নতুন যে অপত্য মোটর গাছকে বলা হয় তো এই যে দ্বিতীয় অপত্য জনু। অর্থাৎ একটা সংকর আর এখানে একটা, এদের 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 প্রজননের ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে আমাদেরকে কী দিয়ে দেখতে হবে? চেকার বোর্ডের মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো, এখানে আমরা সেটা দিতে পাবো না। তো সেটাকে আমরা বলবো দ্বিতীয় অপত্য জনু। তো আমরা প্রথম অপত্য জনু এবং দ্বিতীয় অপত্য জনু বুঝে গেছি। এবার আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য 14 নাম্বার, 15 নাম্বার হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য আমরা কাদের বলবো? নাকি দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের জননের ফলে যে প্রথম অপত্য জনুটা সৃষ্টি হয়, এই যে প্রথম অপত্য জনু, এই প্রথম অপত্য জনুর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, এই জনিত্রী জনুর, এই জনিত্রী জনু এবং এই জনিত্রী জনুর সংকরায়নের ফলে যে প্রথম অপত্য জনুটা সৃষ্টি হচ্ছে, সেই প্রথম অপত্য জনুর মধ্যে যে জনিত্রী জনুর যে সমস্ত বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, সেই বৈশিষ্ট্যকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কাদের বলবো? নাকি এই যে দ্বিতীয় অপত্য জনু, অর্থাৎ এই প্রথম অপত্য জনুর প্রজননের ফলে যে দ্বিতীয় অপত্য জনুটা সৃষ্টি হবে, যেটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে খুঁজে পাবো, সেই দ্বিতীয় অপত্য জনুর মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রথম অপত্য জনুতে প্রচারিত হবে না,
জনিত্রী জনুর যে বৈশিষ্ট্যটা, এই জনিত্রী জনুর যে বৈশিষ্ট্যটা প্রথম অপত্য জনুতে আসবে না, কোথায় আসবে, নাকি আসবে দ্বিতীয় অপত্য জনুতে, সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আমরা জানবো ফিনোটাইপ। লাস্ট দুটা ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ আমরা কাদের বলবো, নাকি যে কোনো প্রজাতি। এবার মানুষ প্রজাতির দেখি। মানুষ প্রজাতির ক্ষেত্রে ধরলাম আমাদের মানুষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখতে পাই, আমরা বাইরের দিক থেকে যে বৈশিষ্ট্যটা দেখতে পাই, যেমন কেউ হয় কি মোটা হয়, তো মোটা সেটা কি বাহ্যিক বৈশিষ্ট্য। কোনো একটা নির্দিষ্ট চরিত্রের যে বাহ্যিক বৈশিষ্ট্যটা আমরা বাইরে থেকে আমরা আমরা তো আর মানুষের ভেতর অভ্যন্তরীণ যে শিরা ধমনী আছে সেগুলো তো আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই, বডিটা আমরা বাহ্যিক দিক থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি, সেই বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ কোনো একটি প্রজাতির একটি জীবের মধ্যে যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলা হয় ফিনোটাইপ। তো আমরা ফিনোটাইপ কাকে বলবো, বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলবো ফিনোটাইপ। জিনোটাইপ আমরা কাকে বলবো, জিনোটাইপের মধ্যে লেখা আছে জিন। জিনোটাইপ কথাটির মধ্যে জিন কথাটি লুকিয়ে আছে। জিন অর্থাৎ কোনো একটি প্রজাতির কোনো একটি জীবের বা অভ্যন্তরীণ কোনো একটি জীবের অভ্যন্তরীণ যে সমস্ত জিনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে রক্ত, শিরা, ধমনিকা এগুলোর মধ্যে যে সমস্ত জিনগত বৈশিষ্ট্য, ক্রোমোজোমের মধ্যে যেগুলো জিনগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেগুলোকে বলা হয় জিনোটাইপ। তো আমাদের ফিনোটাইপ এবং জিনোটাইপ কমপ্লিট। তো আমাদের আজকে যে টপিকটা ছিল, অর্থাৎ বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ, এই শব্দগুলো যেগুলো না বুঝলে আমরা এই পরবর্তী বংশগতি চ্যাপ্টারটা বুঝতে পারবো না, সেই শব্দগুলো আমরা জানলাম এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেকটাই। তো এই টপিকগুলো কিন্তু এই যে মোট 18টা শব্দ, এই শব্দগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন আসে। তো আজকের মতো এখানেই, আজকে আমরা এটা বুঝে নিয়েছি। এর পরের ক্লাসে আবার আমরা পরের টপিক নিয়ে আলোচনা করবো ডিটেলসে, এরকমই ক্লাস আসবে। তো ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে আবারও জানাবে, কমেন্টে জানিয়ে দেবে ক্লাসটি কেমন লাগলো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর কোথাও যদি আমি ভুল বলে থাকি তো কমেন্টে আমাকে জানাবে যে কোথায় আমি ভুল বলেছি, আমি সেটা নিজে থেকে কারেকশন করে নেব। তো আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে দাও। আর দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। টাটা।